হয় তুমি বাবা মার কাছে যাও, না হলে সেফ কাস্টাডিতে যাও। তো বলতেছি বাবা মার কাছে গেলে তো বিয়ে দিয়ে দিবে ধরে বান্ধে, আমি সেফ কাস্টাডিতেই চলে যাই। আমার একটু ধারণা নাই যে সেফ কাস্টাডিটা কি। আমি তো ভাবছিলাম হয়তো রাখতিছে, হয়তো আমাকে আমার মতো হোস্টেলের মতোই রাখবে। রাজি হয়ে গেছি যে আমি বাবা মার সাথে যাবো না, সেফ কাস্টাডিতে যাবো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিসাম স্টুডিওর আরেকটি নতুন পর্বে। সো বাটারফ্লাই স্বাগত জানাচ্ছি, মানে দেখতে বাটারফ্লাইয়ের মতো এই জন্য বললাম। তো সে আমাকে দেখছে, দেখে বাইক দেখি স্লো করছে, ও বলতেছে তোমাকে আমার ভালো লাগে। সরাসরি ওর আবার মানে ছেলেটা এমন ছিল, সরাসরি সোজা সাপটা কথার, তুমি কি আমার সাথে রিলেশন করবা? তা আমি জাস্ট ওকে এইভাবেই বলছি, ভাই আমার সামনে পরীক্ষা আছে, আমাকে বিরক্ত করেন না। আমি চাচ্ছিলাম যে আমার পরীক্ষার আগে আমি কোনো রকম এইসব সিচুয়েশনে যাব না। তারপর তো দেখি 2-3 দিন ঘুরতিছে ফিরতিছে, মানে আমাকে ফোর্স করার এক ধরনের চেষ্টা করতেছে যে আমি যেন রাজি হয়ে যাই ওর প্রস্তাবে। তো আস্তে আস্তে এমন একটা সিচুয়েশন আসছে আমার লাইফে যে আমারও আস্তে আস্তে ওকে ভালো লাগিয়ে যায়, যে একটা ছেলে কতটা পাগল হইলে এরকম পৃথিবীতে ঘুরতে পারে। তার প্রতি দুর্বলতা। সন্ধ্যাবেলা দেখতাম আমার বাসা নিচে, বিকালবেলা দেখতাম আমার বাসা নিয়ে, ও মনে হয় ওর বাসায় যাইতো না, ও গোসলও মনে হয় করতো না, এরকম আমার মনে হইতো যে ও সারাক্ষণ যতটুকু সময় পারতো ও আমার বাসার সামনেই থাকতো, এরকম মনে হয়েছে। পর একদিন ওকে আমি বলছি, আচ্ছা তুমি আমার পিছু কেন ছাড়তিছো না, তুমি আমার পিছে পিছে কেন ঘুরতিছো? তো বলতেছে কি যে আমার তোমাকে ভালো লাগে, মনে করো আমার তোমাকে চাই মানে চাই, এমন আমার লাইফ না হিসেবে এমন তোমাকেই চাই। তো বলছে তাহলে একটু ওয়েট করো, আমার পরীক্ষাটা শেষ হোক, ভেবে দেখবো, আমরা তো ফ্রেন্ড হইতে পারি, যোগাযোগ করতে পারি, আমার ফ্রেন্ড হবে। আমি ওদের রাজি হয়ে গেছি, আমি নাম্বারও দিয়ে দিছি। ওর সাথে কথা বলা শুরু, আমার পড়াশোনা পিছনে ফেলানো শুরু, আমি পড়াশোনায় ফোকাসই করতে পারতেছি না, এমন একটা অবস্থা। তো ওর সাথে কথা বলতেছি ভালোই লাগতেছে। তো তারপর 3টা দিন ফোন চার্জে দিয়ে আমি কথা বলছি। এই কি 24 ঘন্টার মধ্যে? 24টা ঘন্টার ভিতরে 1টা মিনিট, বাই এনি টাইম 1টা মিনিট। আমি বলতে পারবো না যে আমি ফোন কাটছি। 72 ঘন্টার ভিতরে, রাত্রে ঘুমাইছি, সকালে উঠে দেখছি ফোনও চার্জ হইতাছে, ও লাইনেও রয়েছে, আমিও লাইনে রয়েছি। একদম 3 দিনের মাথায় আর কি। আমার বাবা তো কোনো রকম ভাবে মনে হয় বুঝতে পেরে গেছে যে আমি কারোর সাথে কথা বলতেছি। বাবা মা তো এটা কখনোই পছন্দ করবে না। আমার বাবা আমাকে ডাক দিছে রাত্রেবেলা, আমার দরজায় নক দিছে যে একটু দরজাটা খুলো। আমি ভয়ে ভয়ে বুঝতে পারছি যে বাবা তুমি বলো কি হয়েছে, আমাকে বলো, আমি শুয়ে আছি, তুমি বলো, এখান থেকেই বলো। আমি ভয়ে দরজা খুলতেছি না। তো বলতেছে তুমি একটু দরজাটা খুলো, তোমার সাথে আমার কথা আছে, একটু কথা বলেই চলে যাব। তো আমি ওরে কি করছি, মিউট করে না জাস্ট মেসেঞ্জার থেকে বের হয়ে গেছি, কলেই আছে, ফোনের লাইটটা অফ করে দিছি। ওরে কলে রেখে আমি কথা শুনতেছি আমার আব্বুর, যে মা অনেক রাত হয়ে গেছে। তো বলছে হ্যাঁ বুঝতে পারছি, তোমার ফোনটা আমাকে দাও। ফোন দিয়ে কি করবো, আমি অনেকবার বারণ করছি যে ফোন দিব না, এমন দিবই না ফোন। আমার বাবা আমার কাছে ফোন জিদ করেই নিবে, জোর করেই নিবে, দিব না। তো আমি যখন অনেকবার বারণ করছি, আমার বাবা রাগ হয়েছে। পরে আমার হাত থেকে ফোনটা না কাইরা নিছে, নিয়ে না লাস্ট ফ্লোরে জোরে করে আছড় মারছে, ব্যাকা হয়ে গেছে আমার ফোন, নৌকার মতো অবস্থা। সেই তো দরজা আটকায় অনেক কান্নাকাটি যে আমার ফোন ভেঙে ফেলছে। তো পরে তো ওটার জন্য জাস্ট একটু আফসোস করছি। পরের দিন দেখি সকালবেলা আমার আব্বু কাজে চলে গেছে, আমার আম্মুরও খালামণি বাসায় একটু যাওয়ার দরকার ছিল, চলে গেছে মেয়েও বাসায় একা। আমি ওর সাথে কথা বলতে পারতেছি না, এমন একটা সিচুয়েশন। পরে আমার পাশে বাসায় একটা ফোন দিয়ে কি করছো, ওর সাথে যোগাযোগ করছে, তুমি কই আসছো? না আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই, এখনই আমার সাথে দেখা করবা, তুমি কি আমাকে বিয়ে করবা? আমি ডাইরেক্ট জিজ্ঞেস। তো ও বলতেছে কিছু হয়েছে, কিছু মানে বলতেছি এখন কিছু হয়েছে জিজ্ঞেস করতেছো, তুমি কি বিয়ে করতে ভয় পাচ্ছ, বা তুমি কি টাইম পাস করছো আমার সাথে, ভালোবাসো না আমায়, এমন অনেক প্রশ্ন করছি। তো বলতেছে কি তুমি যদি চাও যে আমাকে বিয়ে করবা তাহলে তুমি এখন চলে আসো। আমিও ওকে বলছি তুমি এখানে দাঁড়াও, আমি 5 মিনিটে আসতেছি। তখন বাসা থেকে বেরোয় গেছি। একটা রাগ কাজ করছে মাথার উপর যে আমার বাবা কেন আমার ফোনটা ভেঙে ফেলছে, আর কেন আমার কথা শুনলো না, এই রাগের মানে রাগ কাজ করছে। তো পালাই গেছি। পালাই যাওয়ার পর কোর্টে গেছি। কোর্টে যাওয়ার পর কোনো রকম কোর্ট ম্যারেজটা ক্লিয়ার করে ফেলছি। কোর্ট ম্যারেজ হওয়ার পর বাড়িতে নিয়ে গেছে, ওদের বাড়িতে নিয়ে গেছে। আমার শাশুড়ি আসছে, ভাসুর আসছে, সবাই আসছে, ফ্যামিলি সবাই। আইসা তো বলতেছে এরকম কান্নাকাটি, ভয় পেয়ে গেছে সবাই। কেউ বলতেছে মেয়েটাকে দিয়ে আসো, তখন অনেক দেরি হয়ে গেছে। তো আমার বাবা মার পক্ষে এই জিনিসটা একসেপ্ট করা অনেক ডিফিকাল্ট। অনেকে অনেক কিছু বলছে। তো বলার পর যাই হোক আমরা আমাদের মতোই ছিলাম। আমরা মানে মোট কথা যে বিয়ে করছে, এখন আর আলাদা হওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। আমার শাশুড়ি আবার কি করছে, কাজী ডেকে আবারও বিয়ে করাইছে। করানোর পর আমরা ওইখানে মনে হয় 7-8 দিনের মতো ছিলাম। আমার আব্বু আম্মু বলছে যে তুমি যেখানেই থাকো, যেখানেই আসো, তুমি আমাদের বাসায় আসো, আমরা তোমাদের মেনে নিচ্ছি। তো কি করছে, আমার হাজবেন্ড যে ছিল, যে মিষ্টি কিনছিল, কিছু ফল নিছিল, খাবার হাবি জাবি টুকটাক, শ্বশুর বাড়িতে যাচ্ছে একটা আনন্দ। ওকে আমার রুমে বসাইছে, আমার আম্মু মিষ্টি দিছে খাওয়ার জন্য, তারপর দরজাও আটকাই দিছে, বাইরে থেকে তালাও মেরে দিছে। তার 15 মিনিট পর আমার আব্বু গাড়ি ভইরা পুলিশ নিয়ে আসছে। পুলিশ আমাকে জিজ্ঞেস করতেছে, সবাই একসাথে বসছে, পুলিশ রয়েছে ওইখানে।
আমাকে জিজ্ঞেস করছে তোমার বাবা মার কথা কি তোমার একটু চিন্তা হয় নাই? আমি বলছি হ্যাঁ হয়েছে, হবে না কেন, তারা আমার বাবা মা, তাদের কথা চিন্তা হয়েছে, তাহলে এরকম কেন কাজ করছো? তো আমি তার কোনো জবাব দিতে পারি না যে আমি এরকম কেন করছি। পরে বলতেছে বাবা মার কাছে ফিরে যাও। তো বলতেছে না আমি আমার হাজবেন্ডের সাথেই থাকবো, আমি বিয়ে করছি এখন এখন আমি আর আমার বাবা মার সাথে থাকবো না। তখন ওই রাগ কাজ করতেছে। তখন আমি এতটুকু মানে মোট কথা পুলিশ ওরে ধরে নিয়ে যাবে এরকম একটা সিচুয়েশন, আমি ওর সাইডেই কথা বলছি বেশিরভাগ। তো এত কিছু হওয়ার পরও মানে নাই, আমাকে আমার ফ্যামিলির কাছে দিয়ে দিচ্ছে, ওকে পুলিশ ধরেই নিয়ে যাবে, টোটাল ধরে নিয়ে যাবে। পরে আমার শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু বইলা মানে রিকোয়েস্ট করে কোনো রকম রাইখা দিছে, জাস্ট আমার বাবা মা বিভ্রান্তি করছে, হয়রানি করছে, এতটুকুই, এর বেশি কিছু না। পরে তো এরকম করে ওকে নিয়ে গেছে, আমাকেও নিয়ে গেছে, আমাকে বরিশাল নিয়ে গেছিল। বরিশাল আমি 16 দিনের মতো ছিলাম। তো পরীক্ষা চলে আসছে, পরে আমি বাবা মাকে বলে আবারও ঢাকা আসার চিন্তা ভাবনা করছি। বাবা মা তো রাজি হবে না, বলছে ওইখান থেকে ট্রান্সফার করে এখানে পরীক্ষা দেবো। আর মাকে অনেক কিছু, মা তো একটু মন নরম হয়, তো মাকে অনেক কিছু বলছি, কান্নাকাটি করে বলছি, খাওয়া দাওয়া বন্ধ করে দিছিলাম, পরীক্ষাটা দেওয়া মা আমি ভুল করছি আর কখনো করব না। পরীক্ষা দিতে নিয়ে আসছে, আমি 2টা পরীক্ষা দিছি অলরেডি, 3য় নম্বর পরীক্ষা। সকালবেলা আম্মু গোসলে গেছে, এই দেখি আমার বারান্দার গেট সবসময় তালা মেরে রাখতো, আমাকে দেখি ওই দিন গেট খোলা। আমি কি করছি, আমার আম্মুর বাটন একটা ফোন ছিল, ওই ফোনটা নিয়ে আম্মুকে বাহির থেকে তালা মেরে আমি তো আমার মতো দৌড়, মাকে তালা মেরে দিলে? হ্যাঁ মাকে তালা মেরে দিছে যাতে মা আমাকে ধরতে না পারে, মা আমার পিছে পিছে দৌড়ায়। আচ্ছা তো তখন ফ্রেশ হবে, ভালো মতো জামা কাপড় পরবে, তালা খুলবে, তারপর তো আমার পিছে দৌড়াবে, ততক্ষণ তো আমি অনেক দূর চলে যাবো দৌড়ে গিয়ে। ওইখানে এলাকার একটাই বড় কবরস্থান, ওইখানে গেছি, কল দিছি, কল দেওয়ার পর দেখি ও আসছে, ও আসার পর ওর কিছু ভাই ব্রাদার আছে বড় বড়, সবাইকে ডাকছে। ডাকার পর আমার মা ততক্ষণে ওর বাসায় পৌঁছাই গেছে, আমার মেয়ে আপনাদের বাসায় আসছে, আমার মেয়েকে খুঁজে দেন। ওর বড় ভাই সবাই বলছে তুই বাসায় যা, এখন ও আমাদের কাছে থাক, তুই যে বাসায় যা, ওর মা আসছে, ওর মার সাথে তুই কথা বল। যে বলছে আন্টি আমি তুই মাত্র পরীক্ষা দিয়ে আসলাম, দেখেন আপনার মেয়ে অন্য কোথাও আছে, খুঁজে নেন। ও স্ট্রিট কথা বলে বেরোয় আসছে। তো আমার মা কিছুক্ষণ কথা বলে মনে হয় চলে গেছে হয়তো, কিন্তু দেখি ও কিছুক্ষণ পর একটা বরকা হাতে করে চলে আসছে। তো বরকা পরে আমরা সোজা ওর বাড়িতে চলে গেছি। ওইখানে যায় আবারও কিছুদিন 16-17 দিনের মতো পলাতক। তো একবার এর বাড়ি থাকতেছি, একবার ওর বাড়ি থাকতেছি, মানে বিভিন্ন জায়গায় থাকতেছি। প্রশাসন পর্যন্ত চলে গেছিল ব্যাপারটা, পুলিশ আসছিল। বিশ্বাস করবেন না ভাই, ওই দিনে আমরা পাট খেত দিয়ে দৌড়াইছি সারা রাত পাট খেতের ভিতরে, কারণ আমাকে ধরতে পারলে তাহলে আমার শ্বশুরবাড়ির লোকের কিছু করার ছিল না। পরে একটা কাকা ছিল যাদের বাড়ির উপরে উঠছি, মানে চিনি না জানি না হুটাট উঠছি, ওই বাড়িতে রাখছে কোনো রকম, সকাল হয়েছে। তো বলতেছে ওদের এখানে এভাবে রাখা যাবে না, ওদের ঢাকা পাঠানোর ব্যবস্থা করো, ওইখানে গেলেই কোন একটা সিচুয়েশন, মেয়ে তো বিয়ে হয়ে গেছে, কাগজপাতি আছে, বেশি ঝামেলা করলে কাগজপাতি দেখাই দিবা। আমরা ঢাকাও চলে আসছি। তো বাবা মা কোনো কিছুতে মানে রাজি করতে পারে না, আমাকে নিতেও পারে নাই। 2-3 বার এরকম পুলিশ দিয়ে অনেক নেওয়ার চেষ্টা করছে, আমি 2-3 বার পালাই আসছি। অবশেষে আমার বাবা মা আমার হাজবেন্ডের উপর মামলা করে দেয়, ডাইরেক্ট নারী নির্যাতন মামলা দিছে। ওকে তো ধরে নিয়ে গেছে। পরে তো আমাদের কোর্ট পড়ে, আমরা কোর্টে যাই। কোর্টে যাওয়ার পর ম্যাজিস্ট্রেট রুমে নিছিল আমাকে, বলতেছে তুমি কার সাথে থাকতে চাও, তুমি কার জিম্মায় যাইতে চাও। তো আমি বলছি যে ম্যাম আমি তো বিয়ে করছি, আমি আমার স্বামীর সাথেই থাকতে চাই, আমি আমার হাজবেন্ডের সাথেই থাকতে চাই, ওইখানে যাইতে চাই। তো বলতেছে হয় তুমি বাবা মার কাছে যাও, না হলে সেফ কাস্টাডিতে যাও। তো বলতেছি বাবা মার কাছে গেলে তো বিয়ে দিয়ে দিবে ধরে বান্ধে, আমি সেফ কাস্টাডিতেই চলে যাই। তখন আমার ম্যাজিস্ট্রেটকে বলতেছে তুমি? আমার একটু ধারণা নাই যে সেফ কাস্টাডিটা কি, আমি তো ভাবছিলাম হয়তো রাখতিছে, হয়তো আমাকে আমার মতো হোস্টেলের মতোই রাখবে। রাজি হয়ে গেছি যে আমি বাবা মার সাথে যাবো না, সেফ কাস্টাডিতে যাবো। জানোই না সেফ কাস্টাডি কি? তখন পর্যন্ত আমার এইসব নিয়ে কোনো ধারণা ছিল না। ততক্ষণে ওকে জেলে নিয়ে গেছে, আমার হাজবেন্ডকে জেলে আটকায় রাখছিল, আমাদের দুজনের এক রাত থানায় থাকা লাগছে। কোনো ভয়টাই কাজ করতেছিল না তোমার ভিতরে সব নিয়ে? ভয় একটাই কাজ করছে যে দোষ করছি আমি, ভুল করছি আমি, সব দোষই আমার, তাহলে ছেলেটা শুধু শুধু কষ্ট পাচ্ছে, এইটুকু ভয় কাজ করছে যে ওকে আবার মারধর না করে। আমাকে সেফ কাস্টাডিতে নিয়েছে আর ওকে একদম কাশিমপুর কারাগারে নিয়ে গেছে। ওর বাবা মা উকিল ধরলো, আমার বাবা মা উকিল ধরলো, আমাদের কেসে কথাবার্তা চলতেছে। আমার হাজবেন্ডের 19 দিনের ভিতরে জামিন হয়ে গেছে। আর তুমি কতদিন ছিলে কাস্টাডিতে? 1 মাস 13 দিন। 1 মাস 13 দিন জঘন্য ছিল, ফিলিংটা খুব জঘন্য ছিল। তারপর এরকম হয় আমার 1 মাস 13 দিন পর একটা কোর্ট পড়ে। আমার বাবা মাকে ফোন করে বলছিলাম, তো আমার কান্নাকাটিতে যদি তাদের মন গলে এরকম কিছু ভাবছি, তো অনেক কিছু রিকোয়েস্ট করার পর কোর্ট পড়ছে 1 মাস 13 দিন পর। কোর্টে যাওয়ার পর ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছে তুমি কার সাথে যাবা। আমার শ্বশুর শাশুড়ি এক সাইডে, আমার মা এক সাইডে। আমার মা আমার হাত ধরছে, আমার শাশুড়ি আমার হাত ধরছে। জেল থেকে ওইখান থেকে সবাই আমাকে অনেক বলছে যে তুমি যদি জেল থেকে ছাড়া পাইতে চাও তাহলে তুমি তোমার বাবা মার কাছে চলে যাও, পরে পালাই যে এ কথা। তো আমার মাথায় ওইটাই কাজ করছে, আমি সবার সামনে একটা কথাই বলছে যে আমি আমার বাবা মার জিম্মায় যাব। তো তাই আমার জামিন হয়ে গেছে এখানে। আর ওর তো জামিন আগেই হয়েছে 19 দিনে। তো বাবা মার সাথেই চলে গেছি।
ওইখান থেকে সোজা কোর্ট থেকে আমার সোজা বরিশাল নিয়ে গেছে। তো আমি বরিশাল গেছি, যাওয়ার পর ওইখানে ছিলাম 16 দিন পর। আমার ছোটো বোনরে স্কুলে দিয়ে আসার জন্য আমার আম্মুরে বলছি যে আমি দিয়ে আসি। তো আমার ছোটো বোনকে স্কুলে দিয়ে আসছি। ওইখান দিয়ে আমার মানে বাস স্ট্যান্ড যাওয়ার মতো একটা রাস্তা ছিল। তো ওই রাস্তা দিয়ে প্রায় 2 ঘন্টা রাস্তা আমি 2 ঘন্টা রাস্তায় দৌড়াইছি। দৌড়ার পর কোনোরকম একটা অটো পাইছি। অটো পাওয়ার পর হাতে 700 টাকার মতো ছিল, একটা খিমার বরকা কিনছি ওইখানে বইরা, নিজেকে সেভ করছি আর কি। বাড়িতে সবাই খবর পেয়ে গেছে যে আমি বেরোয় গেছি। কততমবার পালাচ্ছ এটা? 6 নাম্বার। এটা আমার লাস্ট চান্স ছিল, আর এবার যদি ধরতে পারতো তাহলে আর কোনো রকম ভাবে কোনো সিচুয়েশন ছিল না পালানোর। তো এখান থেকে আমি কি করছি, আমাদের ওইখান থেকে প্রথমে বাইক নিছি একটা, যেখানে বাইক এই বাস স্ট্যান্ড থেকে উঠি না, এই বাস স্ট্যান্ডে লোক ঠিক করে ফেলছে। আমার ভাই দেখতেছে আমি বরকা পরা অবস্থায় রাস্তায় খুঁজতেছে। তো বাবা আমার সবাই অ্যালার্ট হয়ে গেছে, বুঝতে পারছে। তো আমি এই বাস স্ট্যান্ড থেকে আরেক বাস স্ট্যান্ডে যাই, ওইখান থেকে কোনো রকম গাড়িতে উঠছি, সায়েদাবাদ পর্যন্ত আসছি। ভাইঙা গাড়ি ওই পর্যন্ত যাওয়ার পর সায়েদাবাদ থেকে একটা ডাইরেক্ট গাড়ি পাইছি, একদম নবীনগর এসে নামাই দিছে। রাত 12টার সময় আমি আমার হাজবেন্ডকে কল দিই যে আমি আসছি, আমাকে নিয়ে যাও। তো তারা সবাই নিয়ে গেছে। ওইখান থেকে আমাকে নেওয়ার পর একটা দুর্ঘটনা ঘটতে পারতো রাস্তাঘাটে। হ্যাঁ হয়তো পারতো, ঘটে নাই। যাই হোক, একটু নার্ভাসও ছিলাম, তারপরেও কনফিডেন্স রাখছি যে আমাকে আমার লক্ষ্য পর্যন্ত যাইতেই হবে। তোমার লক্ষ্য মানে আমার হাজবেন্ডের বাসায়। ওকে। তো ওই পর্যন্ত আমি গেছি। তারপর বাবা মার কোনো সেকেন্ড কোনো রকম ঝামেলা করে নাই, কোনো কিছু করার চেষ্টা করে নাই। তো জাস্ট ফোন দিত, টুকটাক জানাইতো, কথা বলতো, মা চলে আসো। অনেক চেষ্টা করছি, আর কিছু না। কারণ ওইখান থেকে ম্যাজিস্ট্রেট একটা কথাই বলছে যে আপনার মেয়ে আপনাকে বুঝাই দিছি, তো নেক্সটে যেন কোনো ঝামেলা না হয়। এমনকি আমাদের এলাকার যে চেয়ারম্যান, ওনার পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিয়ে গেছিলো। ওইখান থেকেও আমার বাবা মার কাছে দিয়ে দিছিল। তো তখনও বলা হয়েছে যে আপনার মেয়েকে বুঝাই দিলাম আপনার হাতে, এরপর যদি পালায় আপনি ছেলের বাড়ির লোকদের ধরতে পারবেন না। তার মানে তোমার বাবা মার আর বিচার চাওয়ার কোনো জায়গা নাই। কারণ কি আমি অনেক জায়গা থেকে আমি নিজেই 2-3 বার করে পালাই চলে আসছি, বিচার করার পরেও চলে আসছি। সো আর বিচার করার কোনো পরিস্থিতি ছিল না। তো এমন সিচুয়েশন হয়েছে, এখন আমার বাবা মার কোনো দাবি রাখতে পারে না। এখন কি অবস্থা? আমার মা আমার সাথে যাও কথা বলতো, এখন আর কথা বলে না। বাবা তো সেই শুরু থেকেই কথা বলে না। তোমার ছোট একটা ভাই আছে, রাইট? ছোট একটা বোন। ওর কথা মনে হয় মাঝে মধ্যে ওর সাথে দেখা করতে যাই। ও মানে আমার হাজবেন্ড যে আছে ওর সাথে মাঝে মধ্যে দেখা করে আসে। কেমন আছো এই সংসারে? মনে করেন যে একটা ফ্যামিলি ফালাই রেখে আসছি। একটা মানুষের যে একটা কষ্ট, মানে ভিতরে যে একটা কষ্ট হয় না, ওরকম আমার সিচুয়েশন আসে না এখনো। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে, আমার শ্বশুর শাশুড়ি বলা যাবে না, আব্বু আম্মু বলতে পারেন, আমি অনেক ভালো আছি। আমার শাশুড়ি আমার মার মতো খেয়াল রাখে, আমার শ্বশুর আমার আব্বুর মতো খেয়াল রাখে, আমার ভাসুর আছে আমার ভাইয়ের মতো খেয়াল রাখে। মনে করেন আমি ওইখানে আমি আমার মতো চলি। আহমদুল্লাহকে কি নামে ডাকো তুমি? আদর করে মাঝে মধ্যে বলা হয় আর কি, নবাব বলে ডাকা হয়। ডাক দাও। হ্যাঁ নবাব। জি জাহাপানা। সো কেমন আছো? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন। যেদিন থেকে ও আমার লাইফে আসছে, হোল্ড ইওর হ্যান্ড, মানে এখন তো বৈধভাবে দিতে পারো, জেল জুল খাইটা ফাইনাল তো পাইছো। যেদিন থেকে আমার লাইফে আসছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সব দিক দিয়ে আমার কেয়ার করে, সবটা দিক দিয়ে। আমি কখন কি খাবো, কখন কি পরবো, কখন কি করব, গোসল করি কি না করি, একটু টাইম যদি মেনটেন হয় যে এখন গোসল করার দরকার, ও সবসময় আগে কল দিব। তোমার ক্যারিয়ার, তোমার এডুকেশন? বিজনেস, ব্যবসায় ঢুকে গেছো। জি। এত অল্প বয়সে অনেক কিছু অভিজ্ঞতা কাছ থেকে দেখতে হলো, রাইট? জি। এই যে ঘটনাটা ঘটছে, যে ধরো এত অল্প বয়সে বিয়ে শাদী হওয়া, এত কিছু ঝামেলা, ভাগ্যিস তোমাদের পরিবারের সাপোর্ট ছিল বিধায় হয়তো সার্ভাইভ করে গেছো। কিন্তু উলটপালট যে কোনো সময় যে কোনো ঘটনা কিন্তু ঘটতে পারতো। এমন হতে পারতো সে হয়তো বাড়ির কারণে স্টেটমেন্ট দিচ্ছে যে আমাকে একরকম জোর করে নিয়ে গেছে, তাহলে কিন্তু তোমার কপাল সারা জীবনের জন্য পুড়ে যেত, এটা তো জানো। এমন হতে পারতো তোমার খোঁজে যে রাত বিরাতে যখন ছুটে আসতেছে, একটা দুর্ঘটনা ঘটে নিজেকেই ক্ষমা করতে পারতে, তখন পারতে তো না। সো অনেক কিছুই কিন্তু ঘটতে পারতো। অনেক জল ঘোলা হয়েছে, অনেক কিছু পার করে সামনের দিকে এসেছো তোমরা। সফল থাকো, সুখে থাকো, এই প্রার্থনা থাকলো এতেশাম স্টুডিওর পক্ষ থেকে। শেষ মুহূর্তে যদি কিছু বলতে চাও তুমি তোমার জান্নাতকে, আর জান্নাত শেষ মুহূর্তে যদি কিছু বলতে চাও তুমি তোমার নবাবকে। সে যেভাবে আমার পাশে আছে, সারা জীবন দিন এইভাবে আমার পাশে থাকে, তার কাছে আমার একটাই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন নবাব, আমি সারা জীবন আপনার পাশে এভাবেই থেকে যাব, শুধু আপনি আপনার ভরসাটুকু আমাকে দিয়েন। অনুষ্ঠান শেষ করছি, বাট আমরা চাই যে ডেফিনেটলি এই ধরনের প্রিম্যাচিউর রিলেশনশিপ বা বিয়ে, এটা কোনোভাবেই কাম্য না আমাদের সমাজের জন্য। যদিও তারা অনেক কষ্টে ফাইনালি তারা ভালো আছে, শুভকামনা তাদের জন্য। আমরা চাই যে প্রাতিষ্ঠানিক একটা সম্পর্ক, যেটা যেন দুই পরিবার, দুই সমাজ কোনোভাবে যেন বিভক্তি না হয়ে তৈরি হয়, এ ধরনের রিলেশনশিপ হোক,
যাতে করে বিয়ের কারণে ভালোবাসা তৈরি হয়, বিয়ের কারণে যেন কোনো বিষবাষ্প তৈরি না হয়ে যায়, বিয়েকে ঘিরে যেন কারো বাবা মা বা কোনো পরিবার বা কোনো সমাজ যেন এতটুকু দীর্ঘ নিঃশ্বাস বা কষ্টের শিকার না হয়, সেটি আমরা চাই। এতেশাম স্টুডিও থেকে বিদায় নিচ্ছে আজ। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।